গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে আর কোনো ছাড় দেবে না হামাস। এদিকে রাফায় হামলা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলে একাধিক হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ভারতে কমছে হিন্দুদের সংখ্যা, বেড়েছে মুসলিম জনসংখ্যা বলছে রিপোর্ট। ইমরানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের আদালত। এদিকে ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। হামাস ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় আলোচনার পরও কোনো যুদ্ধবিরতির চুক্তি না হওয়ায় আতঙ্ক বাড়ছে। চলমান আলোচনার মধ্যে ইসরায়েল রাফায় অভিযান চালানোর ঘোষণা দেয় হামাস জানিয়েছে চুক্তির বিষয়ে ইসরায়েলকে কোনো ছাড় দেবে না তারা। এদিকে গাজার আল শিফা হাসপাতালে আরও একটি গণকবর থেকে অন্তত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। স্থল অভিযান চালানোর আগেই ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফা শহর। ইসরায়েল হামলা শুরুর পর এই রাফাতেই আশ্রয় নিয়েছেন গাজার বেশিরভাগ বাসিন্দা। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানের প্রস্তুতি। ইসরায়েলি ট্যাঙ্ক এরই মধ্যে প্রবেশ করেছে রাফায়। এতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ যেমন বাড়ছে, তেমনি চরম আতঙ্কে দিন কাটছে সেখানে আশ্রয় নেওয়া গাজাবাসীর। রাফা নাকি নিরাপদ, তাই এখানে আসলাম। এখন প্রতিদিনই আমাদের মাথার উপর বোমা পড়ছে, মানুষ মরছে, আমরা কোথায় যাব? সম্প্রতি যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছিল হামাস, কিন্তু রাফায় অভিযান তৎপরতা দেখে গোষ্ঠীটি বুধবার জানিয়েছে জিম্মি বিনিময় চুক্তি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় দেবে না তারা। এদিকে মিশরের রাফা ক্রসিং বন্ধ করে দেয়ায় নতুন করে দুর্ভোগে পড়েছে গাজার বাসিন্দারা। আসছে না ত্রাণ সহায়তা, জ্বালানি আর চিকিৎসা সরঞ্জামের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে গাজার আল নাজ্জার হাসপাতাল। রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ায় শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন গাজায় খাবার সরবরাহকারী স্বেচ্ছাসেবকরা। গাজার ৮০% মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল, কিন্তু এখানে ত্রাণ প্রবেশ আটকে দেওয়ার অর্থ হচ্ছে ভয়াবহ বিপর্যয় ডেকে আনা। আশঙ্কা করছি আমরা এই দাতব্য কার্যক্রম হয়তো বেশি দিন চালিয়ে যেতে পারবো না। এদিকে গাজার আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজা উপত্যকায় এ পর্যন্ত অন্তত ৭টি গণকবর পাওয়া গেছে। এই ৭টি গণকবর থেকে কমপক্ষে ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হামলার শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে আসা যুক্তরাষ্ট্র কেন এখন এমন অবস্থানে, জানাচ্ছেন নীলফা জাহান তিথি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ১৪ লাখের মতো ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে সেখানে হামলার পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে দেশটিতে অস্ত্রের একটি চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় টানা ৭ মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এসব বোমার কারণেই গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা পরিষ্কার করে দিয়েছে যে যদি তারা রাফাতে যায়, আমি অস্ত্র সরবরাহ করছি না।
কেন যুদ্ধের 7 মাস পর যুক্তরাষ্ট্র অবশেষে এমন সিদ্ধান্ত নিল, এটির ভেতরের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, এর প্রথম উত্তর হল যুক্তরাষ্ট্রের আশঙ্কা যদি গাজার রাফাতে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় তাহলে অসংখ্য বেসামরিক নিরীহ মানুষ প্রাণ হারাতে পারেন। দ্বিতীয় উত্তর হল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র চাপে রাখতে চায়। যদি ইসরায়েল রাজি না হয় তাহলে তাদের ওপর চাপ বাড়াতে চায় ওয়াশিংটন। আর তৃতীয় উত্তরটি হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতির হিসাব নিকাশ। তারা ভয় পাচ্ছে ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন জানানোয় তরুণ ডেমোক্রেটরা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আসবে না। আর তারা না এলে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয় কঠিন হয়ে পড়বে। নীলুফা জাহান তিথি, ৭১। অধিকৃত পশ্চিম তীরে ৩০ জন ফিলিস্তিনিকে বন্দী করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার তাদের আটকের বিষয়টি জানিয়েছে ফিলিস্তিনি বন্দী সোসাইটি। তারা জানিয়েছে পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে হেব্রন, বেথলেহেম ও নাবলুস এলাকা থেকে বেশি মানুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন নারী ও সাবেক কারাবন্দী রয়েছে বলেও জানিয়েছে তারা। সোসাইটি আরও জানিয়েছে, গাজা ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত ৮,৬৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহ। এছাড়া বুধবার আরও একাধিক জায়গায় হামলার দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একটি স্বল্প পাল্লার বোরকান রকেট হামলা করেছে তারা। লেবাননের সীমান্তবর্তী জায়গায় সরাসরি আঘাত করেছে। হিজবুল্লাহ আরও জানায়, কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। এই এলাকাটি নিজের বলে দাবি করে লেবানন। এর আগে সীমান্তের পশ্চিম সেক্টরে একটি নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি কমান্ড সেন্টারে ড্রোন হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। ভারতের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে ৪ বছরের শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুর্ঘটনা ঘটে। বাচুপল্লী পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তাদের বাড়ি উড়িষ্যা ও ছত্তিশগড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে বুধবার ভোর নাগাদ সবার মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। মরদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিনভর তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টিপাত হয়। এতে বহু জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছু গাছ রাস্তার উপর ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বাড়ে। রাস্তা থেকে পানি সরাতে নামাতে হয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে। ভারতে হিন্দুদের সংখ্যা ৮% কমেছে, বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। 1950 থেকে 2015 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। এতে দেখা গেছে 1950 সালে ভারতের নাগরিক ছিলেন 84% হিন্দু। 2015 সালের পরিসংখ্যানে দেখা গেছে 8% কমেছে হিন্দুর সংখ্যা। এই 65 বছরে ভারতের সব ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। মুসলিমদের সংখ্যা প্রায় 40% বেড়েছে। শিখ জনসংখ্যা বৃদ্ধির হার 6.58%। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা 5.38% বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, যথেষ্ট উন্নতি করেছেন তারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তার আইনজীবী বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে বুশরা বিবিকে গৃহবন্দী করার পরিবর্তে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে জানুয়ারিতে দোষী সাব্যস্ত হয়েছে ইমরান ও তার স্ত্রী। এরপর থেকে ইসলামাবাদে ইমরানের বাসভবনে গৃহবন্দী রয়েছেন বুশরা বিবি। আইনজীবী নাইম পাঞ্জুথা জানান, কারাগারে স্থানান্তর করার বিষয়ে আইনজীবীদের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে একটি আপিল দায়ের করেন বুশরা বিবি। শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার অভিযোগে গ্রেফতার করা 3 ভারতীয়কে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার একটি আদালতে তাদের সংক্ষিপ্ত হাজিরা নেওয়া হয়। প্রথম ডিগ্রির হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে
করণপ্রীত সিং, কমলপ্রীত সিং এবং করণ ব্রান্ড নামের 3 ভারতীয়কে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার আলবার্টার এডমন্টন শহর থেকে অভিযুক্ত এই 3 ভারতীয়কে গ্রেফতার করে কানাডার পুলিশ। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, অভিযুক্ত এই 3 ব্যক্তির বিষয়ে কানাডার পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার স্থানীয় সময় সকালে 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র সহ দেশটির অনেকগুলো স্থাপনায় এই হামলা চালানো হয়। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ার ছোঁড়ায় 55টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 39টি এবং 21টি ড্রোনের মধ্যে 20টি ভূপাতিত করেছে তারা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, তাদের বিদ্যুৎ খাতে আবারও হামলা করা হয়েছে। রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে 2 জন এবং কিরোভহ্রাদ অঞ্চলে আরও 1 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইহর ক্লিমেঙ্কো। সম্প্রতি ইউক্রেনের সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর জবাবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ফ্রান্স ইউক্রেনের সেনা পাঠালে তাদের লক্ষ্যবস্তু করা হবে। বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, ম্যাক্রো নিজে রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা নিয়ে বক্তব্য দিয়েছেন। ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে, তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে। মারিয়া জাখারোভা আরও বলেন, ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছে যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে। 2024 সালের এপ্রিল মাস ইতিহাসের সবচেয়ে উষ্ণ এপ্রিল বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। বুধবারে তথ্য জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, 2023 সালের জুন থেকে প্রতি মাসেই তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে। 2024 সালের এপ্রিল মাসের তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের গড় তাপমাত্রার চেয়ে 1.58 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাই এবছরের এপ্রিল মাসকে সবচেয়ে উষ্ণ এপ্রিল বলে ঘোষণা করেছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তন ছাড়াও সম্প্রীত এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। তবে জলবায়ু এতটা উষ্ণ হওয়ার পেছনে মানবসৃষ্ট কারণকেই দাবি করেছেন বিজ্ঞানীরা। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যার প্রাণহানির সংখ্যা বেড়ে 100 জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাজ্যে 1,15,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 400টি পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। এছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলগ্রের উপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে এরই মধ্যে। কাতারের রাজধানী দোহা থেকে 70 কিলোমিটার দূরে আল জুবায়েরা এলাকায় আধুনিক পদ্ধতির মাধ্যমে মাছ উৎপাদন করে বেশ সাড়া জাগিয়েছে আল লুলুয়া কোম্পানি। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমদানি করে চাষ করে লাভবান হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের। কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারের প্রতিবেদন। রাজধানী দোহা থেকে 70 কিলোমিটার দূরে আল জুবায়েরা এলাকার বিস্তীর্ণ জায়গা নিয়ে আধুনিক পদ্ধতির মাধ্যমে জীবন্ত মাছ উৎপাদন করে বেশ সাড়া জাগিয়েছে আল লুলুয়া কোম্পানি। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অসংখ্য প্রবাসীদের। لاحظنا انه الجاليه البنغاليه تطلب سمك الروهو، ان شاء الله رب العالمين الفتره القادمه راح نوفر لهم اياه مع التلابيا। তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশিরা যেখানে যায় কর্মদক্ষতা তাদের অনেক বড় জিনিস, তারা একটু দেখলেই শিখতে পারে, উঠতে পারে। এসব উৎপাদিত মাছ চলে যাচ্ছে হোম সালাল আলী, ফিশ মার্কেট, আলখোর, নাজমা, দোহা জেদিদ, বিরকাতুল আওয়াম, শাহানিয়া, আবু হামর, মদিনা মুর্রা, আল আতিয়া, লুচাইল ছাড়াও রাজধানীর বিভিন্ন উপশহরে পৌঁছে যাচ্ছে এসব মাছ। আর দেশীয় মাছ স্বাদ বেশি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে বলে জানান বাংলাদেশি মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সাহান প্রধান। 2 দিনের 3 দিনের রেনু আমরা নিয়ে আসি,
আসার পরে এখানে আমরা এটা চাষ করি। ইনশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। বাজারজাত কত কিলো হচ্ছে একটা মাছ? একটা মাছ 3টা 1 কিলো হয়, 2টা 1 কিলো হয়, একটা 1 কিলো হয়, আবার একটা 1.5 কিলো হয়। প্রতিদিন আমরা 1 থেকে 1.5 টন মাছ বাজারজাত করতেছি। বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির দিনে এগুলাতে 2 টনের উপরে আমাদের মাছ। মানে ভালো স্বাদ বেশি থাকায় ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতা উভয়। এই মরু প্রান্তরে যদি মৎস্য চাষ করতে পারে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের দক্ষ শ্রমিকরা, এখানে এসে সবকিছুই সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গোলাম মাওলা হাজারী, 71 দোহা, কাতার।